Bismillahirrahmanirrahim. Welcome to online class of electrical 7th semester, Salta Computing Institute. সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2 এর 4 নম্বর লেকচার কন্ডাক্ট করব। চ্যাপ্টার 1 এ আমরা আছি এখনো। যথারীতি আছে নুরুল ভূঁইয়া, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক ডিপার্টমেন্ট। গত ক্লাসের ধারাবাহিকতা আমরা শুরু করব এখন। পাই মেথডের টি মেথডের অঙ্ক আজকে আমরা করব। গত ক্লাসে ছিল আমাদের ইনকন্ডেন্সার মেথড, এবার আমরা করব টি মেথড। টি মেথডের আমরা একটা অঙ্ক ডাটা আমি এখানে উঠাইলাম। 3 ফেজ 50 হার্জ ওভারহেড ট্রান্সমিশন লাইন, যার দৈর্ঘ্য 100 কিলোমিটার। রেজিস্ট্যান্স পার কিলোমিটারে তার 0.1। ইন্ডাকটিভ পার ফেজ 0.2, ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স পার কিলোমিটার 0.004 10⁻⁴ সিমেন্স। এজ ইউজুয়াল ইনকন্ডেন্সার মেথডে যে ডাটাগুলো ছিল এখানেও সেম ডাটাগুলো। তো বের করতে হবে সেন্ডিং এন্ডের কারেন্ট, সেন্ডিং এন্ডের ভোল্টেজ, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সমিশন এফিসিয়েন্সি যখন ট্রান্সমিশন লাইনের লোড 100 কিলোওয়াট হয়, 66 কেবি, 10,000 কিলোওয়াট, 100 কিলোওয়াট 10,000 কিলোওয়াট, 66 কেবি এবং পাওয়ার ফ্যাক্টর 0.8। মানে ডাটাগুলো প্রত্যেকটা অঙ্কের ডাটাগুলো সেম থাকবে, শুধু বলা থাকবে মেথডটার নাম, যেমন ইউজ নমিনাল টি মেথড। তাহলে কোশ্চেনে আমরা প্রথমে দেখলাম যে এটা 3 ফেজ মার্ক করার বিষয়। লাইনের দৈর্ঘ্য 100 কিলোমিটার, ঠিক আছে, তার মধ্যম পরিমাণ লাইন। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটি, সাসেপ্টেন্স সব দেওয়া থাকে। এবার আমরা অঙ্কটা শুরু করি। অ্যান্সার, প্রথমে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। আগে বলছিলাম আগের মতো করে টোটাল রেজিস্ট্যান্স, লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 কিলোমিটার, প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে হলো 0.1 ওহম, তাহলে 100 ইন্টু 0.1 10 ওহম। এক্সেল 0.2 ইন্টু 100 20 ওহম। সাসেপ্টেন্স আমি আগে বলছিলাম যে সাসেপ্টেন্স ওয়াই সমান সমান জি প্লাস জে অফ বি। এখানে সাসেপ্টেন্স ওয়াই ধরা হয়েছে, জে ও বি লেখা যায়, নো প্রবলেম। যেহেতু জি এর মানটা কন্ডাক্টর 0, এখানে ওয়াই সমান সমান জে ও বি। তো ওয়াই দেওয়া আছে প্রতি কিলোমিটারে দেওয়া আছে এত মহ বা সিমেন্স, আর 100 কিলোমিটার লাইনের দৈর্ঘ্য তাহলে মোট এত। তাহলে আমরা আর এল সি লাইন কনস্ট্যান্ট, আর এল ওয়াই হ্যাঁ বা বি তিনটা বের করে ফেললাম। এবার রিসিভিং ভোল্টেজ দেওয়া আছে হলো 62,000, যেহেতু এটা 3 ফেজ লাইন। আগের অঙ্কে ইনকন্ডেন্সার মেথড আমার যেটুকু মনে পড়ে সিঙ্গেল ফেজ থাকার কারণে এটা √3 কোনো কিছু লাগে নাই। যেহেতু এটা 3 ফেজ লাইন তাহলে এটাকে পার ফেজ বের করে নিতে হবে √3 দিয়ে ভাগ করে। লোড কারেন্ট, লোড কারেন্ট আমরা জানি পি সমান সমান √3 BL/IL cos θ। এটা আগে সূত্র দেখাইছি, আগের ক্লাসে তো দেখাইছি, তোমরা জানো এটা T2 তে ছিল। তাহলে I = কি হবে, P/√3 B cos θ। এখানে পি এর সূত্র দুটো আমরা জানি, একটা লাইন ভোল্টেজ যদি আমরা কনসিডার করি, একটা ফেজ ভোল্টেজ যদি কনসিডার করি। লাইন ভোল্টেজ যদি কনসিডার করি তাহলে পি সমান সমান √3 BL/IL cos θ, আর যদি ফেজ ভোল্টেজ নেই তাহলে √3 BP/IP cos θ বা BI cos θ। তাহলে IR = এখানে পি এর মান দেওয়া আছে 10,000 কিলো, 10,000 কিলোকে আমি ওয়াটে নিয়ে গেলাম, √3 62 কে 1000 কে 10⁻³ লিখলাম আর কি, আর পাওয়ার ফ্যাক্টর হতো। তাহলে IR এর মানটা চলে আসলো। আবার আগের মতো cos θ মান বেশিরভাগ cos θ মান 0.8/86 দেওয়া থাকবে, প্রশ্ন একই থাকে। sin θ হবে 0.6। আর ইম্পিডেন্স
জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সেল। আর এর মান হলো 10, এক্সেল এর মান হলো 20। এই জেড বের করে রাখলো আর কি। আমি পরের পৃষ্ঠা চিত্রটা আঁকছি, এই বিষটা দিতে পারতাম, বিষটা দিলে জাস্ট এই পর্যন্ত রাখছি দেখে পরের পৃষ্ঠা লিখছি এই চিত্রটা। তার বিআর এর মানটা যেটা আছে এটাকে আমরা ভেক্টরে নিয়ে যাব, যে 38,500 যেটা যে ফেজটা বেরোলো, পার ফেজে যেটা বেরোলো, এটা জে অফ জিরো মানে এটাই। আইআরটা আমরা কি করবো, রেক্টিকুলার ফর্মে নিয়ে যাবো। আইআর ভেক্টর চিহ্ন সমান সমান আইআর ইন্টু কস থিটা আর মানে জে অফ সাইন থিটা আর। কস থিটা আর পয়েন্টের কস থিটা সাইন থিটা 0.6 দিয়ে গেলে এটা করে ফেললাম। এবার হলো ভোল্টেজ অ্যাক্রস। এখন আমরা যদি বি ওয়ান এর মানটা বের করি, অর্থাৎ ক্যাপাসিটর আর আর যে ভোল্টেজটা, যেহেতু টি মেথডের চিত্র তো এরকম আমরা জানি, দেখে আসছি আগের দ্বিতীয় লেকচারে, তাহলে টি মেথডে এটা, তাহলে ক্যাপাসিটর আর আর যে ভোল্টেজ তাকে বলা হচ্ছে বি ওয়ান। তো ক্যাপাসিটর আর ভোল্টেজটা যদি ভেক্টর ডায়াগ্রাম দেখি আমরা, এই পর্যন্ত হলো বি ওয়ান, এই পর্যন্ত বি ওয়ান, জিরো থেকে সি, জিরো থেকে সি যদি বি ওয়ান হয় তাহলে এটা হলো এটুক ও এ প্লাস এসি, তাহলে ও এ মানে কি বিআর, আর এই যে এটা হলো কি হবে আই আর জেড বাই টু, তাহলে বিআর প্লাস আই আর জেড বাই টু। ভেক্টর ডায়াগ্রাম দিয়ে সূত্রটা হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপাসিটর আর আর ভোল্টেজটার যে বি ওয়ান, এটা যদি আমরা এখানে কেবিএল লুপ অ্যাপ্লাই করি, এটা লুপ অ্যাপ্লাই করলে এটা বোঝা যাচ্ছে যে বি ওয়ান সমান সমান আই আর ইন্টু আর বাই টু প্লাস এক্সএল বাই টু, অর্থাৎ আই আর জেড বাই টু প্লাস বি আর। এটা এই কেবিএল ধরে করা যাবে। সেকেন্ড পার্টে যদি কেবিএল, এই যে এখানে দেখো, এই যে এখানে, হ্যাঁ এখানে কেবিএল ধরি তাহলে এটা এই সূত্রতে করা যাবে, অথবা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে তুমি করতে পারো, তুমি যেভাবে পারো সঠিক হলে হয়েছে। তাহলে আমি আগের স্লাইডে যাই। তাহলে বি ওয়ান ইজ ইকুয়াল টু বি আর প্লাস আই আর জেড বাই টু, এখানে মানগুলো পুট করবো। বি আর মান তো আমি 38,105, এটা যেটা রুট থেকে ভাগ করার পর চলে আসলো এটা। আই আর মান তো আমি এটা ওই যে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে পাইলাম আই আর মানটা। আর জেড বাই টু, জেড আমার পাইছে আর প্লাস জে অফ এক্সেল, এখানে 2 দিয়ে ভাগ করলে 10/2 প্লাস জে অফ 20/2 মানে 5 প্লাস জে অফ 10। আমরা এটাকে ম্যানুয়ালি করবো না, ক্যালকুলেটর বসাই দেবো। আমি তো আগে বলছি যে তোমরা রেক্টেঙ্গুলার পোলার আগে জানতে হবে, কারণ এটা না জানলে এগুলো করা যাচ্ছে না। কমপ্লেক্স মোড নিয়ে দুটাকে আমি জাস্ট ব্র্যাকেটে লিখবো, এটা ব্র্যাকেট প্লাস এটা দিয়ে লেখার পর এটা লেখাটা জানতে হবে ক্যালকুলেটর কিভাবে যেটাকে লেখে। হ্যাঁ, ক্যালকুলেটর আই শো করবে ইমাজিনারি, হ্যাঁ কাল্পনিক, এখানে ইয়া শো করবে না, যে শো করবে না, এটা নিয়ে ওয়ার্ডার কিছু নাই যে স্যার যে শো করতেছে না। তো এখানে যে আই শো করবে, তারপরে লেখার পরে গুণ করার পরে অ্যান্সার দিলে এরকম একটা টার্ম আসবে, এইরকম একটা, তারপরে প্লাস 38,105 তো আছে, এটা এই জন্য যোগ করলে এই সংখ্যাটা আসবে। এটা সূত্রের জন্য এটা লাগবে আমাদের, কিছুক্ষণ পর পর এই সাইডটা লাগবে। এবার যদি আমি ক্যাপাসিটিভের যে আর আর কারেন্টটা, চার্জিং কারেন্ট, ক্যাপাসিটর আর সবসময় চার্জিং কারেন্টে বলবো আমরা, ক্যাপাসিটর কারেন্টকে চার্জিং কারেন্ট হিসেবে ডিনোট করবো। তাই আইসি, আইসি ইজ ইকুয়াল টু জে অফ ওয়াই বি ওয়ান। আমরা জানি ক্যাপাসিটর সার্কিটে, প্যারালাল সার্কিটে কারেন্টের সূত্র আই ইজ ইকুয়াল টু বি ওয়াই, ওয়াই মানে 1/z, আই ইজ ইকুয়াল টু বি বাই জেড, তো আমরা জানি সিরিজ সার্কিটে। তো বি বাই জেড মানে 1/z, জেড যদি নিচে, তো 1/z মানে কি ওয়াই, এডমিটেন্স। ইম্পিডেন্সের উল্টা হলো এডমিটেন্স, জেড ইজ ইকুয়াল টু 1/y। সে থেকে আসছে যে কেন হলো, যে হয়েছে এখানে জানি ইমেজিনারি পার্টটা দেওয়া আছে, সাসেপ্টেন্স দেওয়া আছে এই জন্য, কারণ আমরা জানি ওয়াই সমান সমান জি প্লাস জে ও বি, জি তো নাই এখানে, কন্ডাক্টেন্স তো জিরো, হ্যাঁ নিয়ার একটা জিরো, তাহলে শুধু কমপ্লেক্স মানটা নেওয়া হয়েছে। তো কমপ্লেক্স মানটাকে জে ও বি বলা হয়, বা জে অফ জে ওয়াই লিখলে আমরা বুঝবো এটা বি, মানে এটা কাল্পনিক মানটা, এই জন্য জে অফ ওয়াই ইন্টু বি ওয়ান। তো আমরা বি ওয়ানের মানটা আগে আগে বের করছি এই জন্যই যে বি ওয়ানের মানটা আমাদের আইসি বের করতে লাগবে। তাহলে এখানে আমি সাসেপ্টেন্সের মানটা যেটা আছে, যে ওয়ার মানটা 4 √10⁻⁴, আর বি ওয়ান মানটা একটু আগে বের করছি, এটাকে গুণ করার পরে আমি এটা পেয়ে যাব, এটা পাবো মাইনাসে যা আসে তাই। ক্যালকুলেটার এখানে আমার মধ্যে মিলতে হবে, বা বইয়ের মধ্যে বইয়ের মধ্যে মিলবে না, কারণ হলো ক্যালকুলেটারের ডিজিট একটু ইয়ে হতে চেঞ্জ হতে পারে, কারণ দশমিকের পর 3 করে 4 করে নেওয়ার পর অটোমেটিক চেঞ্জ হয় ডিজিট, বা কোনটাও বেরিয়ে আসতে পারে, নো প্রবলেম। ক্যালকুলেটার যেটা আসবে সেটাকে অ্যান্সার হিসেবে ধরা হবে। সেন্ডিং এন্ডের কারেন্ট আমরা আগে জানি, সেন্ডিং এন্ডের কারেন্ট হলো, সেন্ডিং এন্ডের কারেন্টটা কি আইএস, আইএস সমান সমান কি আই আর প্লাস আইসি, এটা ইনকন্ডেন্সারের মেথডের যে সূত্রটা সেটা, আইএস ইজ ইকুয়াল টু আই আর প্লাস আইসি। ইনকন্ডেন্সারের সেম সূত্র ছিল, শুধু ক্যাপাসি পাই মেথডে গিয়ে চেঞ্জ হবে আর কি। তাহলে আইএস ইজ ইকুয়াল টু, এখানে আইএস কারেন্ট চিত্র যদি দেখি আমরা, আইএস কারেন্ট এদিক দিয়ে গিয়ে আইসি তে যাচ্ছে কিছু, আইআর যাচ্ছে কিছু। তাহলে আমরা
আইসিটা পেয়ে গেলাম। এবার আইএসটা পেয়ে গেলাম এরকম 100 ম্যাগনিটিউড করছে একবারে যে এটা, একবারে যে এটা আগের অঙ্কটা কিন্তু বের করা ছিল না, আগের এটাতে কিন্তু বের করে দেখানো হয়েছে যে রেক্টেঙ্গুলার মান প্লাস পোলার মান দুইটা মান আমি বের করে ফেলছি। এবার সেন্ডিং এন্ডের ভোল্টেজ যদি বের করতে চাই, কারণ আমার সেন্ডিং এন্ডের ভোল্টেজ তো বের করতেই হবে, প্রশ্ন চাক আর না চাক এটা আমার লাগবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে লাগবে, তোমার ট্রান্সমিশন ইফিসিয়েন্সি বের করতে গেলেও লাগবে, ভোল্টেজ রেগুলেশন গেলে বের করতে গেলেও তো লাগবেই। তাহলে বিএস এর মানটা ইজ ইকুয়াল টু কি বি 1 প্লাস আইএস জেড/2। তাহলে এই যে বিএস ও থেকে ই, ও থেকে ই যদি হয়, ও থেকে ই হলে কি হবে, তাহলে বি ওয়ান মানে ক্যাপাসিটর আর ভোল্টেজ প্লাস আইএস জেড/2, আইএস জেড/2, এই যে এটুকু আমরা জেড, আইএস এক্সএল/2, আমরা জানি ইম্পিডেন্স ত্রিভুজ, এটা যদি আর হয়, এটা যদি এক্সএল হয়, এটা কি হবে, অতিভুজটা কি হবে, জেড হবে, এটা তো ইম্পিডেন্স ত্রিভুজ। ইম্পিডেন্স ত্রিভুজ কিন্তু চাকরি পরীক্ষায় কিন্তু তো এগুলো ধরে, পরীক্ষায় আসে এগুলো, বাইরেতেও আসে। ইম্পিডেন্স ত্রিভুজ, এডমিডেন্স ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজ, হ্যাঁ, এই কয়েকটা ত্রিভুজ নিয়ে একদম সূক্ষ্ম ধারণা থাকতে হবে, না থাকলে এগুলা যাচাই করে বা আমাকে কোশ্চেন করে করে জেনে নিতে হবে। বেসিক জিনিস এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেমিস্টারে এগুলো থাকে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ঘুরে ফিরে এগুলো ব্যবহার থাকে। তাহলে আইএস জেড/2, তাহলে আমরা বি এর সমান সমান বলতে পারি বি 1 প্লাস আইএস জেড/2, অথবা যদি আমি এই পার্ট কেবিএল অ্যাপ্লাই করি, এই যে এই প্রথম এখানে লুপ ধরি, এই লুপ ধরে কি হয়, বিএস সমান সমান আইএস আর/2 প্লাস আই এক্সএল/2 মানে কি আইএস জেড/2 প্লাস বি 1। এটা লুপ ধরে করা যাবে বা এই ভেক্টর দিয়ে, ভেক্টর জানা ভেক্টর দিয়ে করা যাবে। আর তারপর আমি এখানে বিএস এর মানটা আমি পাইতেছি এরকম রেক্টেঙ্গুলার, মানটা বসায় রেক্টেঙ্গুলার এটা পাইছি, পোলার এটা পাইছি, কোণ বের করে পাইছি। তাহলে আমার যদি আইএস এবং বিএস এর কোণ বেরিয়ে গেছে, তাহলে আমি বিএস এবং আইএস এর যে কোণ আছে থিটা এসটা পেয়ে যাবে, কারণ দুটো যোগ করলে হয়ে যাবে। কালকে বলছিলাম যে আমরা ওই বইয়ের মতো এত বড় না করে সংক্ষেপে করে ফেলবো, যে প্রেরণ প্রান্তের যে কোণটা আছে, কৌণিক ব্যবধান ভোল্টেজ এবং কারেন্টের, সেটা বের করতে হবে বিএস এবং আইএস, প্রেরণ প্রান্তের কারেন্ট এবং ভোল্টেজের যে কোণটা আছে, কোণটার সাধারণ যোগফল, বীজগণিতের যোগফল আর কি। সাধারণ যোগ মানে মাইনাস থাকলেও এখানে মাইনাস হবে না, এখানে 29.4 মিনিট 47 প্লাস আর 1.40 এটা যোগ করে দেবো, বিয়োগ যোগ হবে না, মানে দুটাকে পরম মানটা নিয়ে যোগ করবো, এটা হলো কোণ বের করার জন্য নিয়ম আর কি। এবার বিএসটাকে লাইন ভোল্টেজ নিয়ে নিলাম, যদি সেন্ডিং এন্ডের ভ্যালু আমি বললাম যে এখানে লাইন 3 ফেজ বললে সবগুলো আমরা লাইন ফেজ দুটো বের করে রাখবো, ফেজে বেরোবে, যেহেতু আমরা আর এর মানটা প্রতি প্রতি ফেজে, এক্সেল এর মানটা প্রতি ফেজে, ওয়াই এর মানটা প্রতি ফেজে, এই জন্য যে মানটা বেরোবে এটাকে ফেজে বেরোবে, এটাকে আমি লাইনে নিয়ে আসবো কনভার্ট করে। তা লাইন ভোল্টেজটা কি হলো, এটার সাথে √3 যে ম্যাগনিটিউড আছে 40 142, হ্যাঁ, এই যেটা 40145, এটাকে আমি যদি, কোন তো আর কিছু না, জাস্ট ম্যাগনিটিউডটাকে যদি এটাকে আমি √3 দিয়ে গুণ করি, তাহলে আমার এত কেবি চলে আসবে। তাহলে আমি দেখলাম বি আর মান ছিল 62 কেবি আর বিএস এর মান ছিল 69, তার মানে বিএস এর মানটা সবসময় বড় থাকবে, এটা তো নিয়ম। আমি পাঠাচ্ছি বেশি, মাঝখানে সিস্টেম লসের কারণে ওখানে আউটপুটে কম পাবো, আমার অঙ্ক যে হয়েছে আমি মান দেখে ভ্যালু দেখে আমি নিজেটা নিজে আমি এক্সামিন করতে পারতেছি না আমারটা হচ্ছে কিনা, কারণ দেখা গেছে যদি এখানে বিএস এর মানটা বেশি কম আসতো, তাহলে সন্দেহ কি রে, ভোল্টেজ কম, আউটপুটে বেশি, ইনপুটে কম তো হতে পারে না, আমি বেশি পাঠাবো কোনো কারণে গিয়ে সিস্টেম লসের ল্যাম্পের কারণে, হ্যাঁ, বিভিন্ন অপচয় ফ্যাক্টরগুলো যেগুলো আছে সেগুলো সবগুলোর কারণে আউটপুটের ভোল্টেজটা কম হবে। তো ওই যে ওরা এখানে যেটা যোগ করে দিচ্ছি দেখো, থিটা এস এর মান এবার লেখছে থিটা এস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন বিএস প্লাস এন্ড আইএস, যেটা আমি আগের ক্লাসে পড়াইছিলাম। তাহলে থিটা 1 প্লাস থিটা 2, তাহলে ওইটা দুটো যোগ করে দিলে 31.27, তাহলে এটা পাওয়ার ফ্যাক্টর কি হবে, কস থিটা। আমরা জানি যে কস থিটা পাওয়ার ফ্যাক্টর মানে কি, ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন অ্যাঙ্গেল, কোসাইন কোণকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটা কমন সংজ্ঞা আর কি, আরো অনেক সংজ্ঞা আছে। তো এটা তাহলে এখানে আমরা কস, শুধু থিটাসের সাথে কস যোগ করে, কস গুণ করে দিলাম, তাহলে কস এত ডিগ্রি মাইনাস, লেগিং অবশ্যই লেগিং লিডিং লেখাটার জন্য কিন্তু নাম্বার মাইনাস হবে এক নাম্বার, কারণ পাওয়ার ফ্যাক্টর তো কয়েক ধরনের আছে, এটা কি ইউনিটি না লেগিং না লিডিং, ট্রান্সমিশন লাইনের পাওয়ার ফ্যাক্টর সবসময় লেগিং ধরে আমরা করবো। এবার সেন্ডিং এন্ডের পাওয়ার, যেহেতু ট্রান্সমিশন ইফিসিয়েন্সি বের করতে হবে, ট্রান্সমিশন ইফিসিয়েন্সি বের করতে গেলে তো অবশ্যই আমার আউটপুট বাই ইনপুট পাওয়ার ইফিসিয়েন্সি পাওয়ার দিয়ে করতে হবে, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100, এটা আমরা জানি। এখানে আউটপুট পাওয়ার কি, পিআর, রিসিভিং এন্ডটাকে আমরা আউটপুট ধরতেছি, আর ইনপুট ধরতেছি আমরা কি পিএস, তো পিআর বাই পিএস ইনটু 100। তো
পিআর এর মানটা আমরা তো প্রশ্ন দেওয়া আছে, এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। এবার পিএস এর মানটা কি হবে? পিএস এর মানটা বের করতে হবে। পিএস হলো √3 বিএলআইএল কস থিটা বলছিলাম, তাই বিএস আইএস কস থিটা হবে, অথবা 3 পিপিআইপি বা ফেজের। যদি ফেজ ভোল্টেজ কল্পনা করি, সবসময় মনে রাখবা ফেজ এবং লাইন নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে কোনো অঙ্কেতে। কারণ এসিমিশন অঙ্কতে কিন্তু এরকম ফেজ লাইন নিয়ে কনফিউশন থাকলে সমস্যা আছে। TD1 এর সমস্যা ছিল এবং TD2 তে সেম সমস্যা, যে 3/√3। যখন ফেজ গুলো চিন্তা করবে তখন 3 অলওয়েজ 3, আর যখন আমি লাইন গুলো চিন্তা করবো অলওয়েজ √3। রুট লিখতে লাইনের মতো, এল এর মতো রুটটা উল্টায় করলে তো এই মনে রাখবা যে লাইন মানে √3। লাইন মানে এটা বেশি কিছু, মানে বেশি কিছু মানে √3 একটা সামনে আছে, জামালা হিজিবিজি। হ্যাঁ, রুট। আর ফেজ মানে সিম্পল, এখানে রুট কিছু না, শুধু একটা সংখ্যা 3। এবার মনে রাখবা, তাহলে আর জীবনে ভুলবা না। তাহলে √3 বিএলআইএল করছে, এটা 3 বিপিআইবি করছে, তাই এখানে আমরা ওরা √3 দিয়ে করছে। √3 কি করছে? ফেজ করছে। দেখো এই যে এটা কিন্তু ফেজ ভোল্টেজ। তো ওরা চাইলে কিন্তু এই যে তোমার একটু দেখে যাই, চাইলে কিন্তু এটাতে করতে পারতো, এই যে 69 কেবি, এটা লাইন। যদি আমি √3 দিয়ে করতাম, √3 দিয়ে, তাহলে কিন্তু এটা লিখতাম √3, এইটা গুণ হলে কারেন্টের মানটা। কিন্তু ওরা করছে কি, √3 ইন্টু এই মানটা লিখছে, অর্থাৎ যে মানটা বের হয়েছে ফেজ মান, সেটা দিয়ে করছে। তো এটা তুমি দুইভাবে করতে, √3 দিলে ওই মানটা দিবা, আর 3 দিলে হবে ফেজের মানটা। এটা হলো মেন ব্যাপারে, অঙ্ক ভুল হয়ে শুধু এই জায়গাতে এসে। তাহলে 3 ইন্টু বিএস আই, তো আইএসি আইপি আইএসআইএল তো সমান এখানে, আর হলো 0.853 আমরা আগে বের করে নিলাম। এখানে আবার অনেকে কি করে, থিটা এস এর লোকে কস আবার গুণ করে, যেমন এটা লোকে আবার গুণ করে দিল। নো, এরকম যেন না, একবার তো বের করে নিয়ে আসছে, শুধু সংখ্যাটা বসবে এখানে 0.8। কস, কসের পুরো একটা মান বসবে, শুধু থিটা এস এর মান বসবে না। এটা করার পরে এটা আসলে কিলোওয়াট। কিলোওয়াট করতে পারো, ওয়াটে করতে পারো, সমস্যা নেই। তাহলে তোমার দুটাকে সেম ইউনিট নিতে হবে, কারণ কি অনুপাতের কোনো একক হয় না, ইউনিট কাটা যাবে জানো। তাহলে ও কিলোওয়াট বাই কিলোওয়াট হয়ে যাবে শেষ, অথবা ওয়াট বাই ওয়াট হয়ে যাবে। তাহলে এখানে এরা আউটপুট কি লিখছে, যেটা প্রশ্ন দেওয়া ছিল, পাওয়ার ডেলিভার্ড অর্থাৎ পিআর। পিআর মান দেওয়া আছে হলো 10,000 কিলোওয়াট। হ্যাঁ, আর কিলোওয়াটকে আমরা ওয়াট নিতে পারি। আর পিএস এর মান দেওয়া আছে হলো 10,273, মানে পিএস এর মানটা বেশি। এবার খেয়াল করে দেখো, পাওয়ারের ক্ষেত্রে রিসিভিং এন্ডের পাওয়ার হচ্ছে সেন্ডিং এন্ডের পাওয়ার বেশি, মানে সেন্ডিং এন্ড সবসময় বেশি থাকবে, কারণ শুরুটা বেশি থাকবে। তারপরে কি লসের কারণে, বিভিন্ন ফ্যাক্টরের কারণে সেখানে গিয়ে অপচয় হওয়ার কারণে কমে যাচ্ছে। তার মানে এখানে পাওয়ার পিআর এর মান 10,000, আর ওটা 10,200, মানে পিএস এর মানটা অনেক বেশি ছিল। আমি কমেন্ট দেখতেছিলাম মোবাইলটা আমার পাশে, স্যার দেখা যাচ্ছে না, হাজিরা ক্লোজ অ্যাটেন্ডেন্স। শুধু হাজিরার জন্য তাড়াহুড়ো না করে, আমার মনে হয় আমি লিঙ্কটা আরো পরে দেবো, হাজিরার লিঙ্কটা পরে দেবো। আমি দেখবো আমার স্টুডেন্টরা আসলে কি ক্লাসের মনোযোগের জন্য আসে নাকি হাজিরার জন্য আসে। ভোল্টেজ রেগুলেশন একটা কমেন্ট আমি পাচ্ছি। হ্যাঁ, এখানে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা না। আমি যেহেতু এখানে আছে, ক্লিয়ারলি আছে, এবং আমার মোবাইলের সামনে আছে, মেসেজগুলো আমি দেখতেছি। তো এখানে একজন প্রশ্ন মারিফুল হক বলছে যে ভোল্টেজ রেগুলেশন বের করলে হবে না। ভোল্টেজ রেগুলেশন চাই না এটাতে, এখানে চাইছে হলো পাওয়ার এফিসিয়েন্সি। কারণ এখানে এই ধরনের হলে তোমার কন্টেন্ট চাওয়া হয় কয়েকটা, সেন্ডিকেন্টের ভোল্টেজ, সেন্ডিকেন্টের পাওয়ার, হ্যাঁ, তারপরে তোমার ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সমিশন এফিসিয়েন্সি। আমি এটা এই জন্য দেখাইলাম যে ভোল্টেজ রেগুলেশন হলে তো অঙ্ক অর্ধেকে শেষ হয়ে যেত, উপরে শেষ, বিআর বিএস পর্যন্ত শেষ, পাওয়ার বের করার অপশন থাকতো না, লাগতো না। এই জন্য আমি ওইটা রেগুলেশন পর্যন্ত না রেখে আর একটু বাড়াই করলাম, যেন ছাত্ররা রেগুলেশন সহ পাওয়ার সহ আসলে করতে পারে, দুটো জনে করতে পারো। এই জন্য আমি এই করে বেছে নিলাম যে এটা আমি করাবো। এটা তোমার বইয়ের অঙ্কের ডাটার সাথে আমি ওদের নাম্বার বলছিলাম, হয়তো মিলে নাই। পরে আমি জানতে পারলাম যে আমার বইটা পুরাতন এডিশনের, এটা আমার বইটা অনেক আগের। হ্যাঁ, আমি একটা বই কলেজে পাইছিলাম, খুঁজে নিয়ে আসছি। আমি আর লাইব্রেরি এবারের বই আমি পাইনি হাতে, পাইলে ওদের নাম্বারিং গুলো একুরেট হবে। তোমরা অঙ্কের ডাটা দেখে বুঝবা বইয়ের কোন নম্বর অঙ্কটা এটা। শিরিন আক্তার ইতি বলতে, স্যার আরেকবার এই জায়গাটা বুঝে বলেন। শিরিন আক্তার ইতি যদি থাকো লাইনে, আমাকে একটু বলতে পারো যে কোন জায়গাটা বুঝে বলে, একটা স্পেসিফিক বললে হবে, স্লাইড নাম্বার বা অঙ্কের ডাটা বা কিছু একটা বললে আমি বলতে পারবো, অথবা এটা রেকর্ডিং থাকবেই, আরেকবার দেখবা। তাহলে ট্রান্সমিশন ইফিসিয়েন্সি পর্যন্ত বের করা আমার এটা হয়ে গেল। এবার আমি যদি সামারি করি, স্টেপস টু মেমোরাইজ, ইংলিশ কনভারসেশনটা তোমাকে জানতে হবে। ইংলিশ কনভারসেশন না জানলে তোমার জন্য সমস্যা। এই জন্য তুমি ভয় পাওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই। আর ইংরেজি লেখে কেন স্যার? আমি তো ইংরেজি ওটা লিখি না, এটাতে জাস্ট সহজ ইংরেজি লিখি, যেটা তুমি কথায় কথা আমরা বলি। কথায় কথা আমরা ইংলিশ বলি না, ফ্রেন্ডের সাথে দেখা হলে বা আবার ফোনে, এরকম অনেক কথা আমি ইংলিশে বলে ফেলি। কেন বলি? তাহলে এটা আমাদের অভ্যাস, চিরচেনা অভ্যাস, তোমাদের ওই অভ্যাসটা করতে হবে। কনভার্সেশন ইংলিশে আনতে হবে, ভাইবাতে ইংলিশে প্রশ্ন করে অনেক জায়গায়। তো এগুলো এখন থেকে ভয়টা না কাটলে হবে।
বাংলা পড়ান এটা নিয়ে আমাকে আর কেউ কমেন্ট করবা না, কারণ হলো কি এটা একদম একটা মনে যে প্রথম পর্ব দ্বিতীয় পর্বের ছাত্রটা বললে এটা মানানো যাইতো। আমি প্রথম পর্ব বাংলা, দ্বিতীয় পর্বে পঞ্চম পর্যন্ত ওই বাংলাই ব্যাপারটা, তোমাদের মাঝে মাঝে একটু ইংলিশ, সবসময় তো না, এই একটু একটু খন্ড খন্ড ইংলিশ, এটা তো অঙ্কতে ইংলিশ আর বাংলাকে একই তো। স্টেপ টু মেমোরাইজ, মনে রাখার উপায় আর কি, মনে রাখার ধাপগুলা, তো এটাকে লিখছি স্টেপ টু মেমোরাইজ, তুমি এটাকে মনে রাখার ইয়ে করে রাখো। এবার টি মেথড অঙ্কগুলো করতে কি করা লাগবে সেটা আমি আমার মতো করে একটু লিখে দিলাম। যেমন টি মেথড প্রথমে মোট এক্সেল, সবাই এদিকে মনোযোগ দাও, আগের যেটা করছি এটা আমরা এটা পরে একটু মিলাই দেখবো। মোট আর, মোট এক্সেল, মোট ওয়াই অথবা জে ও বি, তিনটা বের করতে হবে। তারপরে আর, এক্সেল, ওয়াই তিনটা বের করতে হবে। করে ফেললাম। তারপরে হলো বিআর পার ফেজ বের করতে হবে, বিআর পার ফেজ বের করলাম, বিএল বাই যেটা লাইন ভোল্টেজ দেওয়া হতো, প্রশ্নে সবসময় লাইন ভোল্টেজ দেওয়া থাকবে, তো এটাকে লাইন ফেজে নিয়ে এলাম, 3 ফেজ বলে, সিঙ্গেল ফেজের দরকার নেই। আর পাওয়ারের সূত্র আমি লিখলাম তিনটা: পি ইজ ইকুয়াল রুট থ্রি বিএল আইল কোস থিটা, অথবা বা পি ইজ ইকুয়াল থ্রি বিপিআইপি কোস থিটা। এখানে হেয়ার মানে এখানে আইআরটাই হলো আইএল আর কি। হ্যাঁ। আর পি ইজ ইকুয়াল আবার একটা একটা অঙ্কে মনে না জানি একটা বা দুটো অঙ্কে এরকম থাকতে পারে, আমার যেটা মনে পড়ে যে কেবি দেওয়া আছে, পাওয়ার মানটা যদি কেবিই থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর থাকবে না, তাহলে রুট থ্রি আই ইজ কি হবে, রুট থ্রি বা বি এর মানটা হবে। এটা আর কি, এটা একটু দেখতে হবে যে পাওয়ারটা আমরা জানি পাওয়ারের একক তিনটা: কিলোওয়াট, আপাত পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। কেবিএ বা বিএ ভোল্টেজ এম্পিয়ার, তারপরে কেবিআর ভোল্টেজ এম্পিয়ার রিঅ্যাক্টিভ, যেটা লম্ব যেটা পাওয়ার ত্রিভুজে, আর হলো তোমার বিআই আপাত পাওয়ার যেটা। এই তিনটার যে কোনো একটা ইউনিট থাকতেই পারে, এটা প্রশ্নে তোমাকে একটু একটু যাচাই করবে না স্যাররা, আগে যাচাই করতে পারে। আমি করলে তো এই ধরনের প্রশ্ন করবো, আইকিউ যেটার প্রশ্ন, যেটা চাকরির ক্ষেত্রে বেশি দরকার। তাহলে উপযুক্ত উপযুক্ত যে কোনো উপযুক্ত সূত্র দিয়ে আয় বের করতে হবে, মানে উপযুক্ত সূত্র যে কোনো একটা যেটা উপযুক্ত বা স্ট্যান্ডার্ড আমার প্রশ্নের সাথে, সেটা দিয়ে আমি আইটা আই ইজ ইকুয়াল টু ফি বাই এটা দিয়ে বের করবো। এই তিনটা পাওয়ার সূত্র লেখার কারণে এটা যে আমি ডাইরেক্ট আই ইজ ইকুয়াল টু ফি বাই এই জিনিসটা অনেকে ধরতে পারে না, কিন্তু এটা শাহিনুর রহমান বলতেছে ক্যালকুলেশন কিভাবে করব, দেখাই দিলে ভালো হতো। ক্যালকুলেশন কিভাবে করবো দেখাবো, এটা তো আমি বলে দিলাম। ক্যালকুলেশন তোমাকে রেক্টিকুলার ফর্মে নিয়ে কমপ্লেক্স মোডে করতে হবে। তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে এটা করো, তাদের সাথে এটা করলেই তো হয়ে যাবে। তুমি জাস্ট খালি রুলার রেক্টিকুলার পোলার জানলে ক্যালকুলেশন করা তো সহজ, সহজ একদম, ক্যালকুলেটারের মানটা দিয়ে দিবে। এট ফার্স্ট ইউ শুড ট্রাই। তারপরে 4 নম্বর হবে আইআর। আইআর হলো আইআর কস থিটা মানে জব সাইন থিটা বের করতে হবে। আইআর যেটা আছে এটাকে কস এবং সাইন দিয়ে বের করতে হবে। বি ওয়ান এর মানটা হলো ক্যাপাসিটর আর আর যে ভোল্টেজটা ছিল এটা হলো বি ওয়ান। বি ওয়ান মানে সূত্রটা কি ছিল, বি ওয়ান হলো বিআর প্লাস আইআর জেড বাই টু বের করতে হবে। আইএস বের করতে হবে, আইআর প্লাস আইসি। আইসি এর সূত্রটা হলো বি ওয়ান ইন্টু জে ও বি, অথবা বি ওয়ান ইন্টু জে এফ ওয়াই, অথবা আগে জে এফ ওয়াই লেখা পরে বি ওয়ান লাগবে, সমস্যা নেই, গুণ তো সামনে পিছনে লেখা যায়। তাহলে এই সেকেন্ড টার্মটা পুরোটাই ইনকন্ডেন্সারের মেথডের মতো, ওই জন্য আমি দ্রুত পড়ে যাচ্ছি এটা, কারণ এটা আগের মতোই। আগে শুধু বি ওয়ান ছিল না, এখন বি ওয়ান বেরিয়েছে। আর বিএস গুলো কি হবে, বি ওয়ান যেটি বেরিয়েছে তার সাথে শুধু আইএস জেড বাই টু যোগ করে দেবো। আগে বি ওয়ান তো আগে বের করে ফেলছি, বিআর প্লাস আইআর জেড ওয়ান। আমি চাইলে এক লাইনে অঙ্কটা করতে পারতাম যে বিএস ইজ ইকুয়াল টু বিআর প্লাস আইআর জেড বাই টু প্লাস আইএস ইন্টু জেড বাই টু, তাহলে ক্যালকুলেশন অনেক হিউজ হয়ে যাবে, বড় হয়ে যাবে। এখানে ভুল নির্ঘাত হবে, এই জন্য কি করছি, বি ওয়ানটা আগে বের করে মানটা নিয়ে এসে এখানে বসাবো। তুমি চাইলে যে না আমি বি ওয়ানের মানটা এখানে বসাবো, বিআর প্লাস আইআর জেড বাই টু দিয়ে আমি ধাপ তিনটা কমে ফেলবো। তুমি যদি ওরকম কনফিডেন্ট থাকো তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি করতে পারবা। আর যদি ওরকম কনফিডেন্ট না থাকে, কারণ পরীক্ষার সময় তো কনফিডেন্ট থাকা যায় না, টেনশনে, হ্যাঁ, তারা হলো। এই জন্য আমার মনে হয় বি ওয়ানটা আগে বের করে নিয়ে এসে বসালে ভালো হয়, তাহলে একুরেসি থাকবে। এবার যদি বিএস এর মানটা পাবো ফেজে, এটাকে আমি থ্রি ফেজ যেহেতু লাইনে করে বের করতে হবে। এবার পিএস এর মান আমরা বের করবো, পিএসটা যেহেতু ইফিসিয়েন্সি বের করতে হবে। পিএস ইজ ইকুয়াল টু রুট থ্রি বিএস আইএস কোসিটা, তারপরে অথবা থ্রি বিএস আইএস কোসিটা বের করতে হবে। আমি আবারও দেখে যাচ্ছি, আমার টার্গেট হলো যে স্লো মোশনে পড়াবো, বাট একদম শেষ করে ফেলবো। যেটা ধরবো এটা আর নিয়ে কথা বলতে না হয়। হ্যাঁ। তো তোমরা এটা বাসা করো, বাসা করার পর প্রবলেম হলে আমাকে অবশ্যই আমাকে জানাবো। আমি এই পর্যন্ত কোনো প্রবলেমের নক পাই নাই, তার মানে সবাই বুঝতেছে, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ। ক্লাসে যেন চুপ থাকো, জিজ্ঞেস করলে বলে হ্যাঁ স্যার বুঝছি বুঝছি, জিজ্ঞেস করলে পারো না, এখনো যদি এরকম থাকো তাহলে নিচে ঠকবা। আমি যদি সরাসরি ক্লাস নিতাম তাই তো বলতাম হ্যাঁ জি স্যার বুঝছি স্যার, হ্যাঁ হ্যাঁ জি জি জি, জিজ্ঞেস করলে আর বলতে পারো না। তো তোমার মনে কি আছে তুমি যেটা প্রকাশ না করো কেউ বুঝবে না। আবার আসতেছি, একটু আরেকটা সামারি করতেছি, যার যেখানে প্রবলেমগুলো ছিল, আমি কিছু কমেন্ট পাইতেছিলাম, প্রবলেমগুলো ছিল, এগুলো অনুসারে আমি আগাচ্ছি।
রেজিস্ট্যান্স পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া না থাকে 0.8 ধরে নেব, পাওয়ার ফ্যাক্টর তো লাগবেই। হ্যাঁ, যদি পাওয়ার মানটা কেবি দেওয়া থাকে তাহলে তো পাওয়ার ফ্যাক্টর এখানে পাওয়ার ফ্যাক্টর ছাড়াই করতে হবে। আর লেগিং লিডিং এটা তো প্রশ্নে বলেই থাকবে। পাওয়ার ফ্যাক্টর লিডিং কত হলে হয়, লিডিং কত হলে হয়, এই ধরনের একটা অবান্তর প্রশ্ন এই জন্য করছে, এটা ঠিক না। কারণ 0.8 0.9 থেকে শুরু করে ইউনিট পর্যন্ত পাওয়ার ফ্যাক্টর তো তোমার লেগিং এর ক্ষেত্রেও আছে, আবার লিডিং এর ক্ষেত্রেও আছে। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে আমি একটা পাওয়ার ফ্যাক্টর মিটারের চিত্র তোমাদেরকে বুঝাবো। পি5 প্যানেলের যে চিত্রটা থাকে আমাদের সাবস্টেশন আছে, যদি ওটা অকেজু, আমি ষষ্ঠ পর্ব দেখাইছিলাম গত বছর, তোমাদের না এর আগের বেসটাকে। তো তো এখানে দেওয়া আছে, প্রথমে ডাটাগুলো আছে আরো আর আরো ওয়ানের মান দেওয়া আছে। কে? আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিতেছি। আমি ক্লাস নিচ্ছি, আমার বাসায় আসতে বললাম, বাসায় ক্লাস নিতেছি, ক্লাসে আছে এখন। হ্যাঁ হ্যাঁ, বাসাতে ক্লাস নিচ্ছি, যদি সাইন লাগে আলামিন দিতে পারো। ক্লাস নিতেছি তো ভাই, আমি ক্লাস শুরু হয়েছে মাত্র। রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.1, ইন্ডাকটেন্স দেওয়া আছে 0.2, ক্যাপাসিটি দেওয়া আছে 0.04 × 10⁻⁴ সিমেন্স। তারপরে ডাটাগুলো এরকম থাকবে, নিচে পাওয়ার দেওয়া থাকবে, ভোল্টেজ দেওয়া থাকবে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকবে। তারপরে আমরা এখানে মানগুলো বের করে এজ ইউজুয়াল গিভেন ডাটা দিয়ে মানগুলো বের করবো। তুমি এত কিছু যদি লেখার সময় না পাও তাহলে আর পার টোটাল আর, অথবা শুধু আর দিয়ে করলেও হবে। যদি বাংলা লেখা তুমি কম লিখতে চাও সময়কে সেভ করার জন্য হবে, তো কিছু কিছু বাংলা লেখা যেটা লাগবে এটা লিখবা আর কি। তারপর বি আর এর মানটা করবা, আবার আই আর এর মানটা যেহেতু এখানে √3 দিয়ে করছো তাহলে লাইন ভোল্টেজ নিবা, তারপর জেড এর মানটা করবা, তারপর আই আর এর মানটা এখানে আই আর কস থিটা সাইন থিটা তুমি বের করবা। বের করার পর বি ওয়ান এর মানটা ভোল্টেজ অ্যাক্রস সি1, বি ওয়ান এর মানটা এখানে বি আর প্লাস আই আর জেড/2 দিয়ে মানটা বসালে বি ওয়ান মানটা পেয়ে যাবা। বি ওয়ান মানটা পেয়ে গেলে আবার লাগবে কি আমার আইএস এর বের করতে গেলে আবার আইসি লাগবে, তাই আগে আগে আমি আইসি বের করে নিই, যে ক্যাপাসিটিভের আর চার্জিং কারেন্ট আইসি সমান সমান ওই যে ওয়াই ইন্টু বি ওয়ান। তাহলে কমপ্লেক্স, এগুলো কিন্তু কমপ্লেক্স মোড ছাড়া হবে না, ক্যালকুলেশন গুলো কমপ্লেক্স মোডে গিয়ে যে 4 যে মানে 90 ডিগ্রি আর কি। হ্যাঁ, যে 4 ইন্টু এটা দিয়ে গুণ করলে দেখবে যে ডাইরেক্ট এই মানটা চলে আসবে। তারপর আইএস ইজ ইকুয়াল টু আই আর প্লাস আইসি, এটা যোগ করার পর এই মানটা আসবে সেন্ডিং এ। এটা যারা পোলার এবং রেক্টেঙ্গুলার মানটা ক্যালকুলেশন করতে পারো তাদের জন্য সাজেশন থাকবে, তোমরা তোমাদের গ্রুপে বা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা কাছাকাছি অবস্থান করতেছো, যোগাযোগের জন্য ক্লাসের কাছাকাছি আসছো বা যোগাযোগ করা যায় সহজে, তারা এটা দেখে নিবা। 991 এফএক্স ক্যালকুলেটার আছে, 570 আছে, এগুলাতে ইজিলি অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, এটা ফ্রেন্ডদের কাছে শিখে নিবে, কারণ এটা প্রথম দ্বিতীয় পর্বে শেখার কথা ছিল সার্কিট ওয়ানে, তৃতীয় গেল। এখন যদি ভেক্টর নিয়ে প্রবলেম থাকে তাহলে তো সমস্যা। এটা আমি অনেকবার দেখাইছি, যাদের ক্লাস পেয়েছে তাদেরকে অনেকবার দেখাইছি এগুলো আমি ক্লাসে দেখে লিখে। বিএস এর মানটা আমি বের করবো, বিএস ইজ ইকুয়াল টু বি ওয়ান প্লাস আই এর জেড/2, আর বি ওয়ান এর মানটা আমি আগে বের করে নিলাম। তারপরে এখানে আইএস জেড/2 মানটা দিয়ে বসে দিলে অটোমেটিক বিএস পেয়ে গেলাম। বিএস পেলে বিএস কে লাইনে নেব, লাইন নেওয়ার পরে থিটাস পাবো, থিটাস নেব। এবার সেন্ডিং এন্ডের পাওয়ারকে আমি √3 দিয়ে করব, অথবা 3 দিয়ে করবো, আমি যেটা করি, কারণ আমি যেটা এখানে পিএস যেটা বের করবো, পিআর মানটা আমি পিআর মান তো আমার দেওয়া আছে প্রশ্নে, পিআর দিয়ে এটা করে আমি লাইন যদি লাইন দিয়ে করি, আমি যদি লাইন দিয়ে করি তাহলে হবে √3, আর ফেজ দিয়ে করলে হবে √3। তাহলে এটা বসে দিয়ে অনুবাদ করলে ট্রান্সমিশন দক্ষতা পেয়ে যাবো। আর যদি ভোল্টেজ রেগুলেশন বলতো তাহলে বিআর বা বিএস, ওই বিএস পর্যন্ত √3 দিয়ে করলে বিএসটা তো আছে, এটাকে ফেস করে নিলে হয়তো। হ্যাঁ, যেটুকু আমরা বিএস বের করছিলাম বা ডাইরেক্ট বেরিয়েছে ফেস, তাহলে ভোল্টেজও তখন বিআর মানটাও কি হতো, ফেজ ভোল্টেজ হতো। মানে মনে রাখতে হবে ভোল্টেজ রেগুলেশন বের করতে গেলে বি আর এবং বিএস দুটার মানে ফেজ, অথবা দুটার মানেই লাইন হতে হবে। ঠিক তদ্রুপ পাওয়ারের ক্ষেত্রে তো পিআর আছেই, এটাকে পিএসটাকে হয় লাইন ধরে করতে হবে না ফেজ ধরে করতে হবে। যদি তারপরও সমস্যা হয়, তুমি বইটা নিবে সামনে, বই ক্যালকুলেটার সামনে তো বলছিলাম তোমাদেরকে আমার ক্লাস টাইম সময়, সামনে নিয়ে করলে দেখে দেখে করলে ভালো হতো আর কি, সাথে সাথে করে। তারপর যারা নিতে পারো নাই, যে হয়তো সুযোগ নাই বা ইয়ার নাই, করতে পার নেওয়ার সময় পাও নাই, তাদের জন্য ইয়ে থাকবে যে অঙ্কটা নিয়ে তুমি ধাপগুলাকে লিখে ফেলবা, যে প্রথমে অঙ্কগুলো শুরু করতে হবে কি কি করবো। তাহলে যেহেতু অঙ্কটা বড়, সময়টাকে সেভ হবে, তাই সময়টা সেভ করার জন্য তোমাকে এরকম করে কোটেশন করে ফেললে অবশ্যই ভালো হবে। তাহলে প্রোটেক্টেড ডিভাইস অফ পাওয়ার সিস্টেম, 3টা চিত্র দেওয়া আছে ফিগার।
প্রটেক্টেড ডিভাইস অফ পাওয়ার সিস্টেম অর্থাৎ তিনটা চিত্রের মধ্যে কোনটা কোন জিনিস, এটা কি, এটা কি, এটা কি। কারণ প্র্যাকটিক্যাল লাইনে যখন তুমি বেসরকারি জবে যখন যাবা বা সরকারি জবে যখন প্র্যাকটিক্যালের ভাইবাটা দিবা, প্র্যাকটিক্যাল ভাইবা কিন্তু হয় অনেক জায়গায়, কারণ ইঞ্জিনিয়ারদের এরা প্র্যাকটিক্যাল বোঝাতে যাচ্ছে আর কি। তো এখন তোমাকে বলবে যে এটা কি বলতো, তখন তুমি যদি এদিক তাকাও ওদিক তাকাও তাহলে কিন্তু বাণিজ্য যেটা আছে এর ওখানে শেষ করে দিয়ে আসতে হবে। এটা হলো তোমার, আমি বলে দিই পারলে তো পাল্লাই মিলিয়ে নাও, ফায়ার অ্যালার্ম সিস্টেম। প্রত্যেক ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু আগুন লাগতেছে বিভিন্ন জায়গায়, এখন কিন্তু এটা খুব যে ইমার্জেন্সি এক্সিট টাস করে এটা চাপ দিলে ইমার্জেন্সি, তুমি সুইচ বন্ধ করার সময় নাই, খালি এটা দৌড়ে গিয়ে স্প্রেস করলে হয়ে গেল, ইমার্জেন্সিটা এক্সিট হয়ে গেল, মানে ইমার্জেন্সি স্টপ হয়ে গেল। ইমার্জেন্সি তখন ফায়ারের যে পাম্পগুলো আছে, যেগুলো পাইপলাইন থাকে, এটা হলো মেন একটা সুইচটা আর কি। তারপর ইন্ডিভিজুয়াল ফ্লোর ফ্লোর আছে, তাহলে কি হবে, ওটা চাপ দিলে সাথে সাথে পানির ফ্লো বেড়ে যাবে, এবং ফায়ার ফাইটার যারা আছে যারা এই কাজে নিয়ে তারা ওই পানির পাইপ নিয়ে দ্রুত ওই সেকশনে যেখানে এটা লাল ইন্ডিকেটর জ্বলবে ওই ফ্লোরে ফ্লোরে, তখন এটা ওই যে অ্যাম্বুলেন্স যেরকম উপরে থাকে শব্দ করে অ্যালার্মে, ওই ঠিক ওইরকম থাকবে। তখন সবাই যা ফায়ার অ্যালার্মে ফায়ার ফাইটার যারা আছে তারা, যারা জড়িত লোকজন তারা গিয়ে পানির পাইপটা গোছানো থাকে এটার ভিতরে পাম্পের হাউসে, তখন থেকে গিয়ে পানি স্প্রে করে আর কি। তারপর আরেকটা হলো লাইটিং অ্যারেস্টারের বিভিন্ন প্রকারভেদ আছে, এটা সুইচ গিয়ারের পরা, যদিও সুইচ গিয়ারের সাথে টিডি অনেকটা সাংঘর্ষিক সামঞ্জস্য। তো এগুলো জানতে হবে আর কি। লাইটিং অ্যারেস্টার দেখো এই যে মাঝখানটা কভার পাঁচশো দুইটা হরণ সিংহের মতো হরণ টাইপ, এটা তোমার আমাদের বাসা বাড়িতে বিশেষ করে ব্যবহার করা হয় ছাদে। আমাদের কম্পিউটার বিল্ডিং, সিপিএর কম্পিউটার বিল্ডিং উপরে এটা আছে। যেহেতু কম্পিউটার রাখা আছে, বজ্রপাত যদি পড়ে তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচার জন্য এটা করা হয় আর কি। তা এটা হলো তোমার এমসিবি। এমসিবিতে পার্থক্য তোমরা আগে জানো, বেসিক্যালি এসিটির পড়া। এটা মার্লিন জেরি কোম্পানি, ফ্রান্সের। অনেক অনেক কোম্পানি আছে, এমসিসিবি, এসিবি, বিসিবি, ওসিবি, এগুলো সুইচ গিয়ারতে আছে, আলোচনা হবে হয়তো স্যার করবে। আমি জাস্ট আমি আমার দায়িত্বের খাতিরে জানানোর জন্য এটা করে দিলাম, যেন বলতে পারো যে এই জিনিসটা কি, এই কিটা জানতে পারায় যে তুমি কতজন যারা পারবে না তাদের থেকে অনেক আগে যাবে। আর এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে এটা তুমি সাবজেক্টে পড়বাই। আগে আগে আমার পরিচিত হই, আমি অনেক কিছু থেকে অপরিচিত হয়ে যাচ্ছি। আগে এট ফার্স্ট আমি তার সাথে ইন্ট্রোডিউস হই যে এটা এই কাজ করে, যেমন লাইটিং অ্যারেস্টে বজ্রপাতের সার্চ বোর্ড ডিস্ক অপারেশন করে। ফায়ার ফাইটিংয়ে তোমার ফায়ার অ্যালার্ম আগুন লাগলে এটাকে নিবারণ করে। আর এটা কন্ট্রোলিং এবং সুইচিং দুইটাই কাজ করে। কন্ট্রোলিং সুইচিং দুইটা কাজ করে, বা প্রোটেক্টিভ, মানে আবার যেহেতু অটো সিস্টেম প্রোটেক্টিভে কাজ করে। এটা কি সার্কিট ব্রেকার এমসিসিবি। এবার ইনফরমেশন অ্যাবাউট পিডিবি। আমরা যে বলি পিডিবি বলে আমরা কটা নাম জানি, নাম হয়তো কয়েকটা হাতে গোনা জানি বা জানিও না। চাকরির ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে সিস্টেম বুঝি না, কোথায় অ্যাপ্লাই করবো, কোন কোম্পানিতে করবো, এটা কোনটা কি ধরনের কোম্পানি, তখন আন্দাজি হুজিকে মেরে দিই, সাইকেলের ফাইলে দরখাস্ত করা শুরু করি। না, এরকম হবো না, আমি জেনে শুনে সুন্দর মতো করে এটা ইয়া করবো। তো এখানে পিডিবির দুটা ইউনিট আছে, একটা হলো পিডিবির যে কোম্পানিগুলা, সংস্থা বা কোম্পানি, আবার পিডিবি কেন্দ্র। যেমন এই পাশে দিয়েছে সংস্থাগুলো, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, এটা কোম্পানি। পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ হাইড্রোকার্বন ইউনিট, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ডেস্কো যেটা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিটিসি, এটি সব হলো কোম্পানি বা সংস্থা। ইলেকট্রিসিটি জেনারেশন ইজিসিবি, এখানে প্রচুর নিয়োগ হয়, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি। বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়। নর্থ ওয়েস্ট, যারা ওদিকে বাইরে তারা ওদিকে বেশি করতে চায়, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। একটা নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, একটা জেনারেশন, দুটো কিন্তু। নর্থ ওয়েস্ট জোন হলো পাওয়ার ডিস্ট্রিবিউশন, আবার শুধু ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, আর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি, বাংলাদেশের পাওয়ার গ্রিড, এগুলো সব হলো পিডিবির কোম্পানি আর কি, সংস্থা। আবার কেন্দ্র আছে কিছু, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, এখানে একটা পরমাণু শক্তি কেন্দ্র আছে, এটা ঢুকে গেছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, বরপুকুরিয়া যেটা কয়লা একটা আছে দিনাজপুর, বরপুকুরিয়া যারা বাড়ি ওদিকে চেনো বা এমনি নাম শুনছো, বরপুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ফেন্সুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই বাদের যেটা আছে, এটা কিন্তু কেন্দ্রের মধ্যে পড়ে। বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এর আন্ডারে কিছু সংস্থা বা কোম্পানি, আবার কিছু কেন্দ্র আছে বিদ্যুৎ কেন্দ্র। যেমন
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, তারপর আমরা এই যে রাউজান বিদ্যুৎ কেন্দ্র, এটা চিনি আমরা, রাউজান, তারপর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে অনেক আলোচনা হইতেছে, কাজ চলতেছে, রাউজান বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রস্তাবিত। তাহলে এই আমরা বিপিটিভির আন্ডারে যে যে যেগুলো আমাদের সবগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির জন্য হিউজ সুযোগ আছে, আমাদের চাকরির ক্ষেত্র, প্লাস এগুলো আমরা নামগুলো আমরা জেনে গেলাম কোনটা কি, কোনটা কোথায় বা কি, এটা একটু ভালো করে দেখবে, এটা জানা দরকার আছে। এবার বলো তোমার কন্ডিশন কোনটা। এক ছাত্র বলতেছে আমার প্রতিদিনের অবস্থা, খুব আক্ষেপ করে বলতেছে, তো খুব কান্না করে, হ্যাঁ, অবাক হয়ে বলতেছে, ফেসবুক প্লিজ আমাকে একটু পড়তে দাও, আমার সামনে পরীক্ষা। বলতেছে তুই এভাবে আমাকে বলে বইয়ের প্রেমে পড়তে পারিস না। ফেসবুকও আক্ষেপ করে বলতেছে, খুব অন্য অন্য বিভিন্ন করে করতেছে, যেন তার মনটা গলে যায়। আর তুমি কি ওর মতো হইতে চাও? ওর মতো হইতে চাইলে হবে না, তোমাকে এরকম স্পষ্টবাদী হতে হবে যে না, তুই আমাকে অনেক ক্ষতি করেছিস, আমি এখন তোর না, আমি এখন বইয়ের প্রেমে পড়বো, বইয়ের সাথে আমার যোগাযোগ বাড়াতে হবে, অনলাইনের সাথে যোগাযোগ বাড়াতে হবে। আর এখানে একটা আছে, হায়ার স্টুডেন্ট যখন হয়, যখন হায়ার এডুকেশন স্টুডেন্টরা ক্লাস, এডুকেশন স্টুডেন্টরা কি করে, ফার্স্ট ইয়ারে খুব পড়ে, সেকেন্ড ইয়ারে একটু আস্তে আস্তে করে, থার্ড ইয়ারে একেবারে জুমে করে ঘুমায়, ফোর্থ ইয়ারে ফ্ল্যাট হয়ে যায়। অর্থাৎ ফোর্থ ইয়ারে তোমাদেরটা উল্টো হতে হবে। ফার্স্ট ইয়ারে যেরকম এখানে দেখানো হয়েছে, ফোর্থ ইয়ারে তোমাদের ঠিকই উল্টো হতে হবে। আমি চাই আমার স্টুডেন্টরা, মাই ডিয়ার কোরিয়াল, ডিয়ার মাই, আমার স্টুডেন্টরা অবশ্যই মাই ডিয়ার টাইপ, এরা অবশ্যই ফোর্থ ইয়ারে গিয়ে নিজেকে চেঞ্জ করবে, নিজেকে জানবে, বুঝবে, নিজেকে নতুন করে ডিসকভার, আবিষ্কার করবে, নিজের মধ্যে নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা শো করার জন্য উঠে পড়ে লাগবে, নিজেকে নতুনভাবে চিনবে এবং চেনাবে। তবে আশা করব আমার এই যে মাঝে মাঝে আমি দুইটা কিছু খণ্ডসূত্র দেই, এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো তোমাকে একটু মোটিভেট করে, তোমাকে একটু একটু ঝাঁকুনি দিয়ে পড়াশোনাতে ঢুকানো। কারণ আমরা সবাই একটু জিবিয়ে গেছি, প্রায় এতদিন বন্ধ, আমার একটা নর্মাল সিস্টেমে নাই, এই জন্য এটাকে ধরে রাখার জন্য অনলাইন ক্লাসটা শুরু হয়েছে। এটার আউটপুট নিয়ে তোমার চিন্তা করতে হবে না, অনলাইন ক্লাসে কী লাভ, কিছু বুঝি না, কিছু নো নো নো, এটা তো শুরু হয়েছে, এটা যে ইনস্টিটিউট হয়েছে, এটা অনেক কিছু, ঠিক আছে। অনলাইন ক্লাস শুরু হয়েছে, এটা যদি শুরু না হতো তাহলে তুমি কিন্তু আরো পথ বসে থাকতো, তুমি ঘুরতে হয়ে করতো। এখন একটা নির্দিষ্ট সময় হয়, একটা কিছু জানতেছো, বুঝতেছো বই থেকে, ক্লাস যখন শুরু হবে তখন দেখা গেলো আমরা আবার রিভিশনে যাবো বা আবার সমস্যাগুলো নিয়ে সমাধান হবে। অন্তত আমার ক্লাসে আমি চাইলে আবার, তোমরা চাইলে আমি প্রথম থেকে আবার ধরবো, কোনো সমস্যা না। যদি সমস্যা যে এখান থেকে, এখান থেকে আমি করবো, তোমাকে জানাই বুঝাইতে আমার কোনো কার্পণ্য থাকবে না, কোনো সাবজেক্টে, কোনো ব্যাপারে, কোনো চ্যাপ্টার বা কোনো টপিক্স নিয়ে। সো তোমরা এটা নিশ্চিত থাকো যে আমার সাবজেক্ট নিয়ে তোমাদের এখন যেটা বোঝো না, বা যেটা তোমার সব বুঝবা না, সব বোঝাও যায় না, এটা আমি ছাত্র থাকতে আমারও তো এরকম মনে হইতো, তাই না? বুঝবা আস্তে আস্তে ইনশাল্লাহ, লিখে থাকো, তাহলে অবশ্যই বুঝবে। তো গুড বাই বলার সময় চলে আসছে। আজকে ক্লাসে যদি কোনো কারো কোনো সমস্যা থাকে, না বুঝে থাকো, বা কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে জানাইও, আমি এটা জানাই দেবো, মেসেজে ইনবক্স করতে পারো। আর টিডি টু এর জন্য আলাদা যদি প্রয়োজন মনে করে, ক্যাপ্টেনদের সাথে আলাপ করে তোমরা 4 গ্রুপ একসাথে হতো, অথবা 4টে 4 ভাবে টিডি টু সাবজেক্টের জন্য সমস্যা সমাধানের জন্য বা আমার সাথে লিঙ্ক করার জন্য একটা গ্রুপও করতে পারো, সেখানে তোমার সমস্যাগুলো থ্রু করতে পারবা। আর যদি মনে করো না, এখানে আমার যেহেতু আমাদের স্যারের ভিডিওটা আছে, স্লাইডটা আছে, স্লাইডে ক্লাস নেওয়ার সুবিধা এটাই যে এটা রেকর্ডিং থাকতেছে, এটা আমি যে কোনো সময় দেখে দেখে এটাকে, যে সমস্যাটা আমি বাবার ওটা শুনবো যে স্যার এটা কী বলছে, তারপর না হলে আমি সাথে ইয়ে করবো। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, বাসা প্র্যাকটিস করো। আর আগামী ক্লাসে পাই মেথড করাবো, যদি সম্ভব হয় টিতে করবাই। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, বাসা প্র্যাকটিস করো। আর